করে তার মাথার উপর চড়ে বসে আছে। আমরা বলছি ওই দিন বেশি দূর নেই, এই 2024-এর নির্বাচন আসলে সেমিফাইনাল। এই সেমিফাইনালটা যদি আপনারা ধরে খেলেন, এই সেমিফাইনালে যদি এই এলাকার যারা নিজেদের মাতব্বর ভাবেন তাদের একটু নিজের জায়গাটা দেখিয়ে দেন, আমি প্রমিস করে গেলাম 2026 সালে নবান্নর ওই 4 তলা থেকে 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে যদি আমরা না নামিয়ে এনেছি তাহলে আমরাও বামপন্থী রাজনীতি আর করব না। আমাদের পক্ষ নিতে হবে। এই 2024-এর নির্বাচন কাদের জন্য? যে মানুষ তৃণমূল করেন, যে মানুষ বিজেপি করেন, তার কাছেও তো আমার অনুরোধ, আপনার বাড়িতেও তো ছেলে আছে, আপনার বাড়িতেও তো মেয়ে আছে আমার বয়সী। ওই যখন আপনি দেখেন সন্দেশখালির ঘটনা, আপনার বুক হিম হয়ে যায় না? ভয় লাগে না? আপনার বাড়িতেও তো মা বোন আছে, মহিলা আছে। সন্দেশখালির ঘটনা যখন আপনি শোনেন আপনার রাগে মাথা আগুন হয়ে যায় না? রক্ত ফুটতে লাগে না? রাত্রি 1:30টার সময় আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাড়ির মহিলাকে তৃণমূলের নেতারা বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে, বলছে পিঠে বানাতে হবে। দিনের পর দিন গণধর্ষণ করছেন। আপনার মুরুদ হচ্ছে না যে আপনি গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করবেন, অভিযোগ করবেন? অভিযোগ করলে আপনাকে জানে মেরে দেবে, আপনার বাড়ি জ্বালিয়ে দেবে। যা সন্দেশখালিতে হতে পারতো পশ্চিমবঙ্গে ডুমজুরের বুকে তা হয়নি, তা হচ্ছে না, তা হবে না। কাদের হাতে ছেড়ে দিচ্ছেন এই রাজ্যটাকে? ওই কালকে আমরা যখন গেছিলাম জাঙ্গিপাড়ায়, সেখানে একজন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কমরেড এবার নির্বাচনে লড়েছিলেন। তিনি বলছেন যখন গণনা কেন্দ্রে গণনা চলছে, তৃণমূলের নেতারা বলছে তাকে যদি এখন চলে যাস তাহলে এমনি হাতে করে ব্লাউজ ছিঁড়বো, আর যদি এখন না যাস তাহলে ক্লাবের মধ্যে গিয়ে দাঁতে করে ব্লাউজ ছিঁড়বো। শুনুন, ভাবুন। আর এইটা ভেবেও যদি আপনার গায়ের রক্ত না ফোটে টকবক করে, তাহলে আমি বুঝবো আপনি মানুষ না। এইটা শোনার পরে যদি আপনার না মনে হয় যারা এই কথাগুলো বলার সাহস পায়, যারা এই কথাগুলো বলার সাহস করে দেয়, তাদের টেনে হিড় হিড় করে সরকার থেকে নামানো উচিত নয়, তাহলে বলবো আপনি মানুষ না, আপনার গায়ে মানুষের রক্ত নেই। যদি আপনার মনে হয় আজকে সন্দেশখালি নিজেরা বুক ফাটাচ্ছে, সেই সন্দেশখালির ওই বিজেপির নায়করাই তো উত্তরপ্রদেশের হাতরাস করেছিল। কি হয়েছিল হাতরাসে? 19 বছরের একটা তপশিলি মেয়ে, নাম মনীষা বাল্মীকি, 5 জন মিলে গণধর্ষণ করে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, এত রাগ ওদের, শীত দ্বারাটা মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল, মেয়েটার জিভটা চিড়ে দিয়েছিল। ওই ক্ষত বিক্ষত দেহ নিয়ে যখন ওর মা একের পর এক হাসপাতালে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসা হয়নি, মরে যাবার আগে ওই মেয়ের কি জেদ ভাবুন। যতজন ওকে ধর্ষণ করেছিল, যতজন অত্যাচার করেছিল, প্রত্যেকের নামও বলে দিয়েছিল। ধরেনি পুলিশ প্রথমে তাদের। যেমন সন্দেশখালিতে 144 ধারা জারি করে মমতা ব্যানার্জি বিরোধীদের ঢুকতে দিচ্ছিলেন না, ওই হাতরাসেও 144 ধারা জারি করেছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দেখা করতে গেছেন, তাদেরকে আটকেছে। সাংবাদিকরা পৌঁছাতে গেছেন, তাদেরকে জেলের মধ্যে পুরে দিয়েছে। আর রাত্রির অন্ধকারে মরে যাবার পর ওই মেয়েটাকে টানতে টানতে হিচড়াতে এনে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আপনি তো হিন্দু ধর্ম মানেন, হিন্দু ধর্মে তো অন্তিম সংস্কারের চেয়ে বড় আর কিছু হয় না। আপনার শত্রু হোক, আপনার দুশ্মন হোক, আপনি চান তাও তার যেন মৃত্যুর পর তার যেন একটু মুখাগ্নি করা হয়, তার যেন অন্ত্যেষ্টি যাত্রাটা ঠিক মতো হয়। ভেবে দেখুন 19 বছরের ওই মেয়েটার কি অপরাধ ছিল? গরিব হওয়া অপরাধ। সাদা লাল ঝান্ডা এসএফআই করতে কলেজের মধ্যে ভয় পাচ্ছে। আমি গর্ব করে বলি, আমার মতো হাজার হাজার ছেলে মেয়ের মতো আমি পশ্চিমবঙ্গের বুকে 11 সালের পর বামপন্থী রাজনীতি করতে এসেছি। আমি কারোর বাপকে ভয় পাই না, কোনো তৃণমূলকে ভয় পাই না, কোনো মমতা ব্যানার্জির গুন্ডাকে ভয় পাই না। ওনাদের মনে করিয়ে দিতে চাই, 2013 সালে আমি যখন জেএনইউতে পড়তে গেছি, 2014 সালে সরকার বদলেছে, বিজেপির সরকার এসছে। আপনারা জানেন তারপর থেকে একটা দিনও এমন যায়নি যেদিন ওই আমার ক্যাম্পাসটা বিজেপি দ্বারা আক্রান্ত হয়নি। আমি 2014 সালে বিজেপির গুন্ডাদের চোখে চোখ রেখে রাজনীতি করতে এসেছি। আমি কারোর বাপ ঠাকুরদার পরিচয়ে রাজনীতি করতে আসিনি, আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের রাজনীতি করতে এসেছি। তবে একথা আমি বলি যে আমার বাপ ঠাকুরদা নিয়ে আমার বড় গর্ব হয়, কারণ আমার দাদু এমএলএ ছিলেন, আপনারা আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন। আমি যখন এখনো প্রচারে যাচ্ছি, অনেকেই বলছেন যে তোমার দাদু আমার বাড়িতে এসে দুপুরবেলা খেতেন, এমন একদিনও হয়নি যিনি এই এলাকায় এসছেন এবং আমার বাড়িতে আসেননি। উত্তমদাদের বাড়িতে আমি ছিলাম, উত্তমদার মা আমাকে ছবি দেখাচ্ছিলেন যে ঠাকুরদা কখন তার বাড়িতে এসেছিলেন, এবং বললেন যে আমি তোমার ঠাকুরদাকে বাবা বলে ডাকতাম। আমার অদ্ভুত দায়িত্ববোধ মনে হয় যে ঠাকুরদা এত ভালোবাসা পেয়েছেন, এত মানুষের আশীষ কুড়িয়েছেন, আমি যেন তার নাতনি হিসাবে, তার পরিবারের একজন হিসাবে, তার পার্টির একজন হিসাবে তার যোগ্য হয়ে উঠতে পারি। আমি খুব গর্ব করে বলি, আজকে যখন তৃণমূল বিজেপির নেতারা তারা লজ্জা পান এটা বলতে যে আমি তৃণমূল করি, আমি বিজেপি করি। আজকে যখন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা যারা 2 বছর আগে ভাঙা সাইকেল চালাতো, অর্ধেক বিড়ি কেউ ফেলে দিলে সেইটা তুলে খেত, সেই লোকটার আজ বড় বড় গাড়ি হয়েছে, 3টে স্করপিও, তা লোক
কাঁচ লাগানো, আবার এমনি হয় না বাবু, সঙ্গে 3-4টে গুন্ডা রেখেছে, বডিগার্ড নাম দিয়েছে আবার তার, যেখানে যেখানে বাবু যান বডিগার্ড নিয়ে ঘোরে। আমি গর্ব করে বলতে পারি এই এতদিন ধরে আমার পার্টির নেতারা এই এলাকার দায়িত্ব সামলেছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, স্বদেশ চক্রবর্তীর কথা উত্তমদা বলছিল, আজ অবধি কখনো আমার কোনো নেতাকে চোর ডাকাত অপবাদ শুনতে হয়নি, একদিনের জন্য জেলের ঘানি টানতে হয়নি। আমি গর্ব করে বলি আমি ওই লাল ঝান্ডার উত্তরসূরি, আমি ওই বামপন্থী পরিবারের উত্তরসূরি যারা রাজনীতি করতেন, টাকা কামাতে আসতেন। আমি গর্ব করে বলি শ্রীরামপুরের এলাকায় এর আগে যারা এমপি ছিলেন, শান্তশ্রী চ্যাটার্জি, সুদর্শন রায়চৌধুরী, কি মাপ তাদের, কথা শুনবেন তাদের লেখা পড়বেন। আর তারপর যখন আপনি আপনার এইবারে যিনি 15 বছর ধরে এমপি রয়েছেন তার কথা শোনেন, মনে হয় আকাশ আর পাতালের পার্থক্য। শিক্ষা দীক্ষা রুচি কিচ্ছু নেই। আমরা বলছি এই এলাকার মানুষকে তার রীত ঐতিহ্য তার গর্ব ফিরিয়ে আনতে হবে। স্বদেশ চক্রবর্তী যখন নামতেন রাস্তা দিয়ে, স্বদেশ চক্রবর্তী যখন মাইকে দাঁড়িয়ে কথা বলতেন, মানুষ শুনতেন, ক্ষোভ ছিল, অভিযোগ ছিল, কিন্তু কখন তাকে অসভ্য লম্পট বলতে হয়নি। আমার পার্টির নেতারা যখন এই এলাকাকে সামলেছেন, চেষ্টা করেছেন আপনার কথা ওই পার্লামেন্টের মধ্যে গিয়ে বলতে। কতবার বলেছেন আপনার এলাকার এমপি আপনার এলাকায় অসুবিধা নেই। আমি কালকেই দেখছিলাম উনি কতগুলো প্রশ্ন করেছেন। আমি দেখলাম বিগত 15 বছরে আমার এলাকার এমপি একবারের জন্য একটাও প্রাইভেট বিল রেজ করেননি। প্রাইভেট বিল কি? প্রাইভেট বিল হলো এমপি হিসাবে আমার একটা সুযোগ থাকে। অনেকে পুরো ব্যাপারটা বুঝতে পারেননি, আমারও বুঝতে অনেকটা সময় লেগেছিল। একটু সহজ ভাষায় যদি আমরা ইলেকটোরাল বন্ড বুঝতে পারি, এই আমরা এখানে রয়েছি সবাই, অনেকগুলো এখানে দোকান রয়েছে, ধরা গেল আমার কাছে পুলিশ প্রশাসন সব রয়েছে, সবাই দীপশিতার কথাই শুনে চলে, আমি তাকে যা বলি সে তাই করে। এখন আমি আমার একটি পুলিশ দাদাকে, একটি পুলিশ ভাইকে ওই চায়ের দোকানটায় পাঠালো, তাকে গিয়ে বললাম এই যে তুমি চায়ের গুমটিটা এখানে করেছো, এইটা একেবারে বেআইনি জিনিস, একেবারে ইলিগাল জিনিস, এইখানটায় বাস দাঁড়ানোর কথা, তুমি বাসের জায়গা দখল করে এইখানেই চায়ের গুমটিটা করেছো। আমার যে চা বিক্রি করেন যে দাদা ভাই, তিনি কথা বলার চেষ্টা করবেন, কাগজ দেখানোর চেষ্টা করবেন, তিনি বলার চেষ্টা করবেন আরো 3-4টে চায়ের গুমটি তো আছে, তারাও তো একই জায়গায় করেছে। পুলিশ বাবু কিছুতেই শুনবেন না, বলবেন না যদি এক্ষুনি তুমি এখান থেকে তোমার এই চায়ের দোকানটা না সরাও, এক্ষুনি আমি তোমাকে জেলে পুরে দেবো। আপনি ভয় পাবেন। সত্যিই তো অনেকেই এখানে রয়েছে, সবাই এইভাবেই এখানে দোকান বানিয়েছে। এই যে বেনিয়মি কাজ, এ আপনি জানতেন না অথবা জানতেন, কিন্তু মনে হয়েছে এটাই নিয়ম, সবাই যখন করছে আমি করবো না কেন। তখন আপনি একটু কম গলা নামিয়ে একটু আস্তে আস্তে মিহি সুরে পুলিশ দাদাকে বললেন যে দাদা দেখুন না, একটু দিয়ে নিয়ে কোনোভাবে যদি আমারটা একটু ঠিক করা যায়। পুলিশ বাবু বললেন না, আমি একদম ঘুষ টুস নেওয়াতে পছন্দ করি না, একদম আমার হাতে তুমি টাকা দেবে, তোমার এত সাহস কি করে হয়, তুমি একটা পুলিশকে এরকম ঘুষের কথা বলছো। আপনি আরো ভয় পেয়ে গেলেন, দিতে হবে না। ওই যে দেখো ওইখানে একটি ছেলেকে দাঁড় করিয়ে রেখেছি, ওর কাছে একটা থলি আছে, একটা প্লাস্টিকের ব্যাগ আছে, তাতে গিয়ে তুমি টাকাটা দিয়ে দেবে আর বলবে সমাজ কল্যাণের কাজে আমি এত টাকা দিলাম। তুমি যদি সমাজ কল্যাণের কাজে এই টাকাটা, এতগুলো টাকা ওই ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারো, কালকে তোমার থেকে তোমার দোকান চলবে, কেউ তোমাকে আটকাবে না। ইলেকটোরাল বন্ডের গল্প হলো এই। ইলেকটোরাল বন্ডের নাম করে ইডি, সিবিআই এবং পশ্চিমবঙ্গের বুকে সিআইডি, তারা বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে গেছে, বড় ছোট মেজো, সেখান থেকে তারা তোলাবাজি করেছে, বলেছে যদি আমাকে টাকা না দাও তোমাকে জেলে পড়বে। আপনারা দেখবেন, আপনারা পড়বেন খবরের কাগজে, গুগলেতে এখন সবকিছু পাওয়া যায়। এমন কোম্পানি রয়েছে যে কেসের উপর ভিত্তি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো। অরবিন্দ কেজরিওয়াল যে কেসে গ্রেফতার হয়েছে, সেই কেসের মূল পান্ডা, সেই মূল পান্ডা একজন মানুষ, তাকে ইডি সিবিআই কিছুদিন আগে গ্রেফতার করেছে। গ্রেফতার করার 3 মাস পর তিনি বিজেপির ইলেকটোরাল বন্ডে 60 কোটি টাকা অনুদান করেছেন। 60 কোটি টাকা অনুদান করার পর তিনি ওই রাজসাক্ষী হয়ে গেছেন। তিনি বলেছেন যে আমি জানি আসলে কারা কারা টাকা নিয়েছে। রাজসাক্ষী হয়ে যাওয়ার পর 60 কোটি টাকা বিজেপির ইলেকটোরাল বন্ডে দেওয়ার পর তিনি অরবিন্দ কেজরিওয়ালের নাম বলেছেন। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে ওনারা জেলের মধ্যে নিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তমদা বলেছেন এই যারা বিদ্যুৎ তৈরি করেন তাদের কথা। পশ্চিমবঙ্গে এমন একটি কোম্পানি আছে যে কোম্পানির নেটওয়ার্ক, মানে কালকে যদি আমি কোম্পানিটা বাজারে বিক্রি করে দিই 50 কোটি টাকা। ধরা যাক আপনার এই ছোট্ট গুন্ডিটা, তাদের প্রাপ্য টাকা দিতে হবে, কিন্তু যে চুরিটা 100 দিনের কাজের নামে পশ্চিমবঙ্গে সরকার করছে তার কথা কে বলবে? তার জবাব কে দেবে? মমতা ব্যানার্জি দেবে না? আমরা দেখলাম খবরের কাগজে, টিভিতে, আপনারাও সবাই দেখেছেন।
10,000 টাকা করে লোকের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে, সেই লোক কোনোদিনও 100 দিনের কাজ করেনি, জব কার্ড টপ কার্ড তার নেই। তৃণমূলের নেতা তার বাড়িতে গিয়ে বলেছে 500 টাকা রেখে বাকিটা আমাকে দিয়ে দিতে হবে, যদি না দিস তোর সব ডিটেল এখানে আছে, পুলিশে খবর দেবো, তোকে জেলে নিয়ে যাবে। কি ধরনের টাকা মারা কোম্পানি একবার ভাবুন। তৃণমূলের নাম পরিবর্তন করে দেওয়া উচিত, তৃণমূল কংগ্রেসের পরিবর্তে টিএমসি টাকা মারা কোম্পানি করে দেওয়া উচিত। সবার টাকাও ঝেপে দেবে, 100 দিনের টাকা ঝাপবে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা ঝাপবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঝাপবে, আমফানের টাকা, ঝড়ের টাকা, ত্রাণের টাকা, ত্রিপল চপ্পল যা পারবে খেয়ে নেবে ওরা। আমরা বলছি আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, যদি আপনি এই ভারতে থাকেন, যদি আপনি এই বাংলায় থাকেন, এই যন্ত্রণা কষ্টের মধ্যে তো আপনিও আছেন। আমি বুঝি অনেকে ভয়ের মধ্যে আছে, অনেকে ভয় পাচ্ছেন, ওদের হাতে সন্ডা গুন্ডা বন্দুক বোমা পিস্তল সব আছে, ওদের সঙ্গে লড়াই করে আমরা পারবো? আমরা আপনাদের কাছে বলি, আপনারাই তো আমাদের শিখিয়েছেন। আমি ছোটবেলায় তো গল্প শুনেছি সন্ত্রাসের, আমি গল্প শুনেছি কিভাবে আমার ঠাকুমা আমার বাড়ির ওই আমার বাবাকে ছোট্ট কোলের ছেলেটাকে নিয়ে বাড়িতে একা একা থাকতেন। তখন দাদুরা আন্ডারগ্রাউন্ড, কেউ জেলের মধ্যে, কেউ মিশায়। আমার লাল ঝান্ডা করা মা বোনেরা জানেন, 21-এর মতো 24-এর ভোট করার চেষ্টা করবেন না, মানুষকে নিজের ভোটটা দিতে দিন। 15 বছর ধরে রাজত্ব করেছেন তো আপনি, 15 বছর ধরে তো জিতেছেন, বুক ফুলিয়ে বলেন এবারও আমি 1.5 লাখ ভোটে জিতবো। আরে যদি এতই কনফিডেন্স থাকে মানুষকে ভোটটা দিতে দিন, যদি এতই আপনি মানুষের কাজ করে থাকেন দিন, সাধারণ মানুষ ভোট দিন, দেখি না রেজাল্ট কি হয়। যদি সাধারণ মানুষের জন্য আপনি কাজ করে থাকেন, মানুষ নেমক হারাম না, মানুষ গদ্দার নয় আপনাদের মতো। আপনি ভালো কাজ করলে আপনাকেই ভোট দেবে, মানুষ ভোট দিতে পারলে, মানুষের যদি মনে হয় আপনি ভালো কাজ করেছেন, আমরা হেরে যেতেও রাজি আছি, আমরা পরাজিত হতেও রাজি আছি, কোথাও কোনো লজ্জার ব্যাপার নেই, কিন্তু মানুষের ভোটটা মানুষকে দিতে হবে। আপনারা শুনে থাকবেন এখানকার যিনি এমপি, এখানকার যিনি সাংসদ, তিনি অনেক ধরনের কথা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ আমাকেই করেছেন। আমি সে কথায় যাব না, কারণ আমার যে রুচি, আমার যে শিক্ষা, আমার যে রাজনীতি, ব্যক্তিগত আক্রমণ করতে আমাকে শেখায় না। এখন প্রশ্নটা হচ্ছে, একজন হাঁটুর বয়সী মেয়েকে উনি এত ভয় পাচ্ছেন কেন? ওনার বয়স 67, আমার বয়স 30। আমার সারা জীবনটা যা তার চেয়ে বেশি হয়তো উনি রাজনীতি করেছেন। আমি ওনার কতগুলো খুব সাধারণ প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে উনি সেই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে আমার বাপ ঠাকুরদা মা বাবা পরিবার গোষ্ঠী শুধু টেনে আনলেন কেন? আমি ওনাকে বলেছিলাম উনি মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়া কে ছিল? অনিল কাপুর। এই হাতে একটা ঘড়ি পরতো আর অমনি গায়েব হয়ে যেত। আমি বলেছিলাম আমার এমপিও তেমন, আমিও তো এখানকার ভোটার। আমি ওনারা দেখেছি লাস্ট 2019 সালে উনি নির্বাচনের আগে এসে আমার বাড়ির সামনে হাত জোড় করেছিলেন, কেউ বলার পর যে এটা আমার ঠাকুমা দাঁড়িয়েছিলেন, যেটা পদ্মদার বউ, গলার মালা খুলে আমার ঠাকুমাকে পরিয়ে দিয়েছিলেন, আমি জানি না কেন, যাই হোক সেটাই আমি ওনাকে প্রথম এবং শেষবার দেখি। তারপর থেকে আমি কোনো জায়গায় ওনাকে দেখি, তাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলেছিলাম যে উনি বোধহয় মিস্টার ইন্ডিয়া। নির্বাচনের আগে ঘড়িটা খুলে রাখেন, সবাই দেখতে পান, যেই নির্বাচনটা মিটে যায় ঘড়ি পরে নেন আর ব্যাস গায়েব, হাওয়া, টাটা, বাই বাই, আর ওনাকে দেখতে পাওয়া যায় না। খুব গোসা হয়েছে ওনার। উনি কি করতে পারতেন? উনি আমাকে উত্তর দিতে পারতেন। উনি বলতেন, দীপশিতা দেবী, আমি বিগত 15 বছরে 1, 2, 3, 4, 5 আপনার এলাকার জন্য করেছি, আপনি কি দেখতে পান না? আমি বুঝতাম যে উনি সঠিক কথা বলছেন। উনি তার উত্তর দিলেন না। উনি বলতে পারলেন না 15 বছরে এই এলাকার জন্য আমি এতগুলো কাজ করেছি, বলতে পারেননি। তার বদলে বলতে লাগলেন ওর দাদু, ওর অমুক, ওর তুসু, ওর দাদু এমএলএ ছিল, তাই ও আজকে আবার এমপির ক্যান্ডিডেট হয়েছে। আমি বলছি, আমি যখন রাজনীতি করতে আসি, আমি আমার ঠাকুরদার পরিচয়, বাবার পরিচয় রাজনীতি করতে আসিনি। আমার কাছ থেকে 150 কোটি টাকার ঋণ নিয়েছিলেন, 150 কোটি টাকা। নরেন্দ্র মোদী সেই 150 কোটি টাকার কর্পোরেট ঋণ মাফ করে দিয়েছেন, বলেছেন ওরা তো আমাদের সম্পদ, ওরা তো আমাদের বন্ধু, ওরা আমাদের মোটা ভাই, ওনার সঙ্গে তো ওনার ঋণ তো আমাকে মাফ করতেই হবে। সুতরাং আপনার যদি মনে হয় আপনি হিন্দুদের জন্য, হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য, হিন্দুর ভালোর জন্য বিজেপিকে ভোট করবেন, তাহলে আপনাকে আদানি অথবা আম্বানি হতে পারে। আপনি আদানি আম্বানি বড় লোকের বেটা হন, আপনার জন্য নরেন্দ্র মোদী আপনার বাড়িতে এসে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি গরিব মানুষ হন, কিন্তু আপনি যদি আমাদের মতো সাধারণ মানুষ হন, আপনার ছোট্ট দোকান আছে, আপনি একটু টোটো চালান, রিক্সা চালান, আপনি খেতে কাজ করেন, আপনি কলকারখানায় কাজ করেন, আপনি কারোর লুটে খান না, আপনি খেতে খান, মাথার ঘাম পায়ে ফেলে খান, আপনি যদি আমার মতো আপনার মতো সাধারণ হিন্দু মানুষ হন, তাহলে নরেন্দ্র মোদী আপনার জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করবে না। কি করেছে নরেন্দ্র মোদী বলুন না? গ্যাসের দাম বাড়েনি, খাবারের দাম বাড়েনি, ওষুধের দাম বাড়েনি, বলছিল তো উত্তম দা
যে ওষুধ আপনি আজ থেকে 6 মাস আগে 100 টাকায় কিনতেন আজকে 500 টাকায় কিনছেন, প্রেশারের ওষুধ, অ্যালার্জির ওষুধ, জ্বরের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ। আপনি হিন্দু হন, আপনি খুব হিন্দু মানুষ, আপনি খুব बीजेपी के मानें, দোকানে গিয়ে বলুন না যে हम भी मोदी भक्त है, हमने मोदी जी को वोट करके लाए हैं, तो हमारा जो दाम है, हमारा जो दवाई का दाम है उसको आधा कर दीजिए। শুনবে না কি ওরা? অসুখ বিসুখ যখন হয় তারা হিন্দু, মুসলমান, বিজেপি, তৃণমূল, সিপিএম কিচ্ছু বোঝে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই তো মিনিমাম, এইটুকুনি তো আমরা সরকারের কাছ থেকে আশা করি। আমার সরকার যখন আমার ওষুধের দাম বাড়ান, আপনি ভেবে দেখবেন এই ভারত যদি সত্যিকারের বেশি হিন্দু ধর্মের মানুষের হয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠের হয়, আর যখন আমার ওষুধের দাম বাড়ে সবচেয়ে বেশি অসুবিধায়, সবচেয়ে বেশি যন্ত্রণায় কারা পড়েন? হিন্দু মানুষরা। তাহলে ওনারা যখন বলেন, নরেন্দ্র মোদী জব কে এই দেশে সরকার তৈরি করার অধিকার, আপনার বাড়ির ছেলে মেয়েটার মানুষ হয়ে ওঠার অধিকার, সবটা ওরা কেড়ে নিল এই ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। পশ্চিমবঙ্গে, ভারতে একমাত্র রাজনৈতিক দল আমরা এই সিপিআইএম। আমরা বলেছিলাম আমরা 1 টাকাও ইলেকট্রাল বন্ডের নেব না। শুধু তা নয়, আমরা বলেছিলাম কারা ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে, কোথা থেকে এত টাকা আসছে, সেই টাকা কোথায় ব্যবহৃত হচ্ছে হিসাব দিতে হবে। সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, সুপ্রিম কোর্ট আমাদের মামলার পরেই রায় দিয়েছেন, বলেছেন যে না, ইলেকট্রাল বন্ড একটা বেআইনি জিনিস, একটা ইলিগাল জিনিস। যারা যারা টাকা নিয়েছেন তালিকা প্রকাশ করুন। এসবিআই কি বলেছে? তালিকা প্রকাশ করুন কারা কারা বন্ড কিনেছে। এসবিআই প্রথমে বলেছে যে না, গড়িমসি করেছে, বলেছে না এটা করা যায় না, আমরা করতে পারবো না, অমুক। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে এসবিআই কে, বলেছে আপনার কাজ ব্যাংক, আপনি ব্যাংকের মতো কাজ করুন, আপনি সরকারের পেয়াদা হয়ে যাবেন না। তারপর যখন লিস্ট বেরিয়েছে সেখানে আমরা দেখলাম বিজেপি তো রয়েছে। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। নরেন্দ্র মোদীরা সারা দেশ জুড়ে কোটি কোটি টাকা খেয়েছে, 150 কোটি টাকা খেয়েছে। মমতা ব্যানার্জির দল পুচকে এইটুকুনি একটা দল, পশ্চিমবঙ্গে খালি তার অস্তিত্ব। সব জায়গায় নির্বাচন লড়তে উনি যান ভোট কাটতে, সেটা আলাদা ব্যাপার। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট দল, সে কোথাও কোথাও কংগ্রেসের চাইতেও বেশি বেশি টাকা ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে পেয়েছে। কেন পেয়েছে? কোথা থেকে পেয়েছে? কি হয় ইলেকট্রাল বন্ডের টাকায়? আপনাদের মনে থাকবে, হঠাৎ করে আমরা দেখলাম তৃণমূল মেঘালয়তে গেছিল না, মেঘালয় তৃণমূলের সরকার তৈরি হয়েছিল না। কি করে সরকার তৈরি হয়েছিল? কংগ্রেসের এমএলএ এমপিদের কিনে। কোথা থেকে এসেছিল এই টাকা? ইলেকট্রাল বন্ড থেকে। আপনাদের মনে থাকবে গোয়ায় মমতা ব্যানার্জি নির্বাচনে লড়তে গেছিল, সেখানে গিয়ে গোয়া হারাতে হেরেছেন, এমন করেছেন যাতে অ্যান্টি বিজেপি, বিজেপি বিরোধী ভোটটা কাটাকুটি হয়ে বিজেপি ওখানে জিতে যায়। কোথা থেকে পেয়েছেন ওই টাকা? ইলেকট্রাল বন্ড থেকে। আপনাদের মনে থাকবে ত্রিপুরায়, ত্রিপুরায় যখন নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন, আমি প্রচারে গেছি। আপনি যদি আগরতলা এয়ারপোর্টের বাইরে পা রাখেন, আজকে আপনি যে কথা বলছিলেন, অদিত চৌধুরীও সাংবাদিক সম্মেলনে সেই কথাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরো একবার দাঙ্গা চাইছেন। কি কেন মনে হলো এটা? একই সুরের কথা বলছেন। কারণ আমরা তো এখানে যে কথা বলেছি যে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় হতে হবে, তার তো একটা কারণ রয়েছে। কারণ আমাদের মনে হয়েছে পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে রাজনীতি ছিল না 11 সালের আগে। প্রত্যেক মানুষ রাজনীতি করতেন তার রাজনীতির উপর ভিত্তি করে। কংগ্রেসের কথা বলতো, আমরা আমাদের কথা বলতাম। সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা কখনো জায়গা করে দিইনি। 11 সালের পর থেকে পরিচিতির ওপর ভিত্তি করে রাজনীতি, কে রাজবংশী, কে মতুয়া, কে মুসলমান, কে বাঙালি, কে অবাঙালি, এগুলো তারা রাজনীতিতে ঢুকিয়েছে। আমরা চাই রাজনীতিতে রাজনীতির কথা হবে, রুটি রুজির কথা হবে, ধর্ম রাজনীতির বাইরে থাকবে। মমতা ব্যানার্জি চাইছেন, কারণ উনি বুঝতে পারছেন ওনার পায়ের তলার মাটিটা আলগা হচ্ছে। ইলেকটোরাল বন্ডের নাম করে উনি যে বিজেপির সঙ্গে কতটা আটগাঁট বেঁধে নেমেছেন, কত টাকা যে উনি আমাদের পকেট কেটে খেয়েছেন, সবাই মানুষ সেটা বুঝতে পারছেন। ফলে যেহেতু উনি বুঝতে পারছেন পায়ের তলার মাটিটা নড়বড়ে, সন্দেশখালীর ঘটনা ওনাকে আরও বেশি এক্সপোজ করেছে। ওনার এই যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত গৌরব, সন্দেশখালীর মা বোনেরা তো সেটা চূর্ণ করে দিয়েছেন। ফলে ওনারা এখন একটা ইস্যু লাগবে। কি ইস্যু? ধর্ম, দাঙ্গা। দাঙ্গা হলে ওনারও লাভ, বিজেপিরও লাভ, যে কথা আমি বলেছি। তাই আমরা চাই, পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে যারা আপনারা আপনাদের চ্যানেল দেখছেন, শুনতে পাচ্ছেন, যে খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের থাকতে হবে, কোনো উস্কানিতে পা দেবেন না। তৃণমূল বিজেপি দুজনেরই উস্কানি থেকে দূরে থাকুন। গত বছর রামনবমী উপলক্ষে শিবপুরে যে দাঙ্গা হয়েছিল, বিভিন্ন ধর্মীয় সংগঠন এবছরও আবেদন করেছিল, কিন্তু পারমিশন দেওয়া হয়নি। তারা কোর্টে গেছেন এবং আদালত তাদেরকে মামলা করার জন্য বলেছেন। কি বলবেন? আচ্ছা দেখুন, আমাদের এখানে দুর্গাপুজো হচ্ছে প্রায় 100-150 বা তারও বেশি বছর ধরে। কখন আপনি কতবার শুনেছেন যে দুর্গাপুজো বিজয়া দশমীর মিছিল হচ্ছে আর কতবার দাঙ্গা হয়েছে? হয় না কেন?
কারণ আমরা মনে করি ধর্মটা যার যার নিজের ব্যাপার। আমার দুর্গা ঠাকুর সে বিসর্জন যাচ্ছে, সেখানে তো অন্য ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই রামনবমীকে সামনে রেখে, রামনবমী নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। এই হাওড়ার রামরাজা তলা, সেখানে কত পুরনো মন্দির, কত দিন ধরে সেখানে রামনবমী হয়, মানুষ তো সেখানে খুশিতে শান্তিতে আনন্দেই রামনবমী পালন করে। বিজেপি সহ কিছু সাম্প্রদায়িক অংশ এবং তৃণমূলের একাংশ এরা রামনবমীকে সামনে রেখে প্রতিবার একটা চেষ্টা করে উত্তেজনার, যেখানে যেখানে দাঙ্গা লাগাতে পারে সেখানে সেখানে ওদের লাভ হয়, ওদের ভোট বাক্স বাড়ে। আসলে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের তাদের ঘর জ্বলে যায়, তাদের বাড়িঘর নষ্ট হয়, তাদের দোকানগুলো পড়ে। আমরা সবাইকে অনুরোধ করব, যে যে ধর্মই পালন করুন না কেন, কোনো ধরনের দাঙ্গায় ইন্ধন দেবেন না, কোনো ধরনের দাঙ্গায় অংশগ্রহণ করবেন না।